একটু প্রস্তাবনা গোছের দিয়ে শুরু করা যাক, খুব ফর্মাল কিছু নয়, তারপর ক্রমশ আস্তে আস্তে আমরা প্রশ্নের মধ্যে ঢুকব। আশিস রয়েছেন, রিমলিদি আছেন, ওর কাছেও আমরা কিছু জানতে চাইব, বিশেষ করে ছবির চিত্রনাট্য থেকে ছবি হয়ে ওঠার যে পর্যায়টা, যে লোকেশনে ছবিটার শুটিং হয়েছিল সে প্রসঙ্গে আমরা যাব। তার আগে আমি দু একটা কথা একটু বলে নিই। যারা চার অধ্যায় প্রথমবার দেখলেন বা কুমার সাহানির ছবি প্রথমবার দেখলেন, এটা এখন এই ছবিটা দেখার পরে নিশ্চয়ই স্পষ্ট যে এটা রবীন্দ্রনাথের উপন্যাসের প্রচলিত অ্যাডাপ্টেশন বলতে আমরা ছবিতে যা বুঝি তা নয়, এবং নিখুঁত পিরিয়ড পিস যেরকম হয় তাও নয়। একটা কথা বলে আমার মনে হয় এখানে একটু আমাদের সুবিধে হয় ভাবতে। কুমার সাহানির প্রয়াণের পরে একটা প্রবন্ধে হিন্দুস্তান টাইমসে, আমি যদি ভুল না করে থাকি, অমৃত গঙ্গার একটা কথা লিখেছিলেন, সেটা পরে ওর সঙ্গে আলোচনাও হয়েছিল, যে কুমার একটা দীর্ঘ সময় বা হয়তো বেশ কিছুটা সময় সহজ পাঠের দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন। ওকে ভীষণ ফ্যাসিনেট করেছিল সহজ পাঠ, রবীন্দ্রনাথের লেখা প্রাইমার, বাংলা অক্ষরের ছাঁদ, নন্দলাল বসুর অলঙ্করণ, এ থেকে ছবি করার কথাও ভেবেছিলেন। এটা অমৃত ওর লেখাটায় লিখেছেন। আমরা যদি এই ছবিটা দেখি, যেটা আমরা এইমাত্র সবাই দেখলাম, এবং কুমারের অন্যান্য ছবিগুলো যদি আমরা দেখি, যেটা আমরা বলছিলাম দেখার সুযোগ পাওয়াটাই খুব মুশকিল, বিশেষ করে যে যত্ন করে ছবিগুলো করা, দুর্ভাগ্যজনকভাবে সেই নিপুণতার ছাপ আমরা যে ফরম্যাটে সেগুলোকে পাই অনলাইনে, তা খুব একটা ধরা যায় না। কিন্তু আমরা দেখতে পাই এই টেক্সটাইল, যেটা এই ছবিতে একটা বিরাট ভূমিকা নিয়েছে ওর অন্য ছবির মতোই, রঙের কথাটা রিমলিদি একটু আগে বলেছেন, চরিত্রগুলোর অভিনয়ের রীতি যা একেবারেই বাস্তববাদী রীতি মেনে চলে না, সেই চরিত্রগুলোর ছবির শরীরে কীভাবে উনি বসাচ্ছেন, তার টেক্সচার আলাদা আলাদা করে ফুটে উঠছে। যেমন আমি যদি ভুল না করে থাকি, আশিস এবং রিমলিদি যখন শুরুতে বলছিলেন, তখন রবীন্দ্রনাথের উপন্যাসে এলার গায়ের রঙের কথা হচ্ছিল, একটা প্রসঙ্গ এসেছিল। এবং এখানে এলার চরিত্র যিনি করছেন, এ কথাটা অনেকেই লিখেছেন, তিনি তো অভিনেত্রী নন, তিনি মূলত ওড়িশি নৃত্যশিল্পী। এবং এই ছবিটা করার আগে কুমার সাহানি ওড়িশি নৃত্যের মায়েস্ট্রো, লেজেন্ডারি মানুষ, অধুনা প্রয়াত গুরু কেলুচরণ মহাপাত্রকে নিয়ে ছবি করেছিলেন ভাবান্তারানা। এটা সম্ভবত 6 বছর আগে, চার অধ্যায়। তো এই ধর্তাইটুকু দিয়ে, অর্থাৎ ছবিটার মধ্যে অনেকগুলো থ্রেড রয়েছে, সেই থ্রেডগুলোকে আমরা চিনে চিনে খুঁজে বের করতে পারি। ওর আগের ছবি, ওর নানা রকম প্রিঅকুপেশন, সেগুলো দিয়ে আমরা গাঁথতে পারি। এইটুকু বলে আমি প্রথমে রিমলিদির কাছে একটু যাব, যে চিত্রনাট্যটা তৈরি, যেটাতে রিমলিদির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেখান থেকে ছবিটার হয়ে ওঠা এবং যে লোকেশনে শুটিং হয়েছে, সেটা সম্পর্কে যদি উনি আমাদের কিছু বলেন।
in a way it was like a return to Loknath after childhood. And in a way it was a return to his childhood with Kovita. So আমি just যেটা বলতে চাই যে কবিতা একটা বিরাট অংশ। আর কবিতার যে সব লক্ষণগুলো যেটা হচ্ছে যে মানে সিনেমাটা যদি কবিতা হিসেবে দেখা হয় সেই হিসেবে যে what you were also talking about, that it's you cannot either say this is realism or this is this or it's magic realism or it's mythology. It draws on all of that, and so that's one thing. So আমার involvementটা খুবই was almost like a student. আমার সহজ পাঠ্য সিনেমার ব্যাপারে আর সবচেয়ে বড় যেটা ওই দ্যাট ট্রান্সফরমেশন অফ আ টেক্সট ইন্টু সামথিং এলস। অ্যান্ড সেখানে আমি জাস্ট দুটো জিনিস বলবো, একটা হচ্ছে যে বারবার পড়ে শোনানো, আর ফর্চুনেটলি 4 অধ্যায় গোড়া নয়, ফলে অনেকবার পড়ে শোনানোটা সম্ভব ছিল। এবং যেহেতু ওটা রবীন্দ্রনাথেরও একটা লেখার মধ্যে ওখানে একটা ব্রেক আসছে, আর আমি বিশেষ করে বলবো 3য় অধ্যায় যেটা, সেটার শুরুটা যদি আপনাদের মনে থাকে, আমার কাছে বাংলা টেক্সটটা নেই, এটা একটা দীর্ঘ লম্বা একটা প্যারাগ্রাফ আছে এবং পসিবলি দ্যাটস দ্য ওনলি ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ ইন দ্য হোল নভেল। অ্যান্ড আমি যেহেতু চাইনিজ কবিতা নিয়ে একটু কাজ করেছি, ক্লাসিক্যাল চাইনিজ পোয়েট্রি, সেহেতু ওই ওরা খুব এলিপ্টিক্যালি লেখে কবিতা এবং চয়ন, শব্দের চয়নটা হয় অনেকটা আওয়াজের সাথে, শব্দের মানে ধ্বনি বেস করে, নট জাস্ট রাইম। সো আমি যখন ওই প্যারাগ্রাফটা পড়ে শোনাতাম তোমাকে, আমার মনে আছে যে আমার খুব অবাক লেগেছিল। আমি যেন নিজেই প্রথম আবিষ্কার করছি যে এর মধ্যে যেভাবে উনি কন্ডেন্স করে, the way he is used imagery in a very condensed way. So for example, আমার মনে আছে এই কথা বলেছিল যে ঠাকুর দালান, এই বাড়িটা যেটা বারবার ফিরে আসছে, বাড়িটা যেটা একটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার মধ্যে অনেক চিহ্ন পড়ে আছে, অনেক প্রতীক, আর শেষে সেই নৌকোটা। সো এই ছোট্ট একটা প্যারাগ্রাফ নিয়ে one could write a whole article in relation to this film, how that then evolves into movement, into imagery, and into almost invisible things, which then is brought out through not just the choreography of the camera and the choreography of the performance, which you must have noticed, Visheshot Elar, incessant chola, there's a kind of inexorable movement, but that movement then is refracted into other forms of movement. It's everywhere, and also the lack of movement, jaiga where it's completely, so there's a kind of constant inner sinister threat, the violence, which is not just there in the gunshots or the weapons. And I think the literal beauty of this film, আমাকে একজন বলেছিলেন, they didn't know I was involved in the film, innocently বলেছিলেন, সুন্দর তো বুঝলাম, খুবই সুন্দর, তো কখন যে কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। I said, well, maybe you have to see it a few more times. So I think for now I'll stop there. No, I think what really interestingly, the 2 or 3 things that happens really profoundly in the film. One is this is a commentary on Charadhai. This is not an adaptation. That is something we have to understand. And this is a very typical thing that both Mani and Kumar do. Is like when you take Maya Darpan, based on Nirmala, it's not an adaptation. They're not interested, none of these guys are interested, at least especially both of them, they're not interested in adaptation. Because I think what they're trying to do is to
And what we see, if I don't know how many of you have read Char Adhyay ekhane. So some of you have read. So one of the things to do with this film is to read Char Adhyay and then watch it. I think that is one practice one should, if you want to watch this film. Or let's say if you watch Maya Darpan, read Nirmal Verma's Maya Darpan and then watch Kumar Shani's Maya Darpan. They're two separate texts altogether. I think so for instance, what is happening here, like Char Adhyay itself is a fragmentary text. It is not a linear text in the way earlier novels of Tagore is. And here, what Kumar is doing is that he's further fragmenting it in a fashion which I think this is what I'm thinking, is that he's trying to think through a certain idea of politics, because I think in the case of Tagore, this is the collapse or the failure of the nationalist movement, or let's say the failure of the violent nationalist movement of the 1930s. That's the basic crux of the actual novel. And I think what Kumar is doing is that he's taking that crux of the failure of nationalist movement and trying to reflect on the failure of the human, or the failure of humanity in a certain way. And I think the only way that is possible theoretically is by further fragmenting what Tagore is already fragmenting. Because even for Tagore, when he's writing this novel in the 1930s, the nationalistic movement is still a very valorized part of the Indian consciousness. So I think what Tagore is doing is that he's being critical of something which is valorized. So therefore he takes up this project in this 4-part manner, which then Kumar, after nearly 60 years, is creating a commentary on Tagore's commentary of the nationalist movement. I think that is how you have to think. Therefore, it is complicated. It can be easily done. If you've read Char Adhyay, it could have easily been shot in fairly the same manner in which Tagore had written the novel. But here, what is happening, and I think this is the genius of somebody like Kumar, is that he takes up that narrative and kind of flungs it apart to a different world, which becomes both a commentary on Tagore, a commentary on the the violent nationalist movement, and a commentary on the circumstances, the 1980s and the 1990s of India after Babri Masjid, when this particular film is. So you have to read in these multiple manners. And then I think what he does, which is again very reminiscent of Ghotok, like saying in the case of Ghotok, you have these Adivasi moments or these other moments, which is what you see here. There's the moment when the Manipuri dancing happens. That's a very interesting. It's Manipur, right? That's a very interesting. I wish I could ask Kumar why he did, because when I saw the film for the first time, I was very moved by those 2 or 3 times that Manipuri moment comes, which is quite. And then doing. Correct. Yeah. The other thing which is something astonishing again is that you can see there are dialogues in Bangla and dialogues in Hindi. So what this film is about, is it in Hindi or in Bangla? So that politics of language is also deliberately fragmented by Kumar, which takes this film to another textual frame. It is not Tagore's narrative anymore, I think. So I think it's a very complex film. The process to do, read Char Adhyay, watch it a couple of times. I think it's not an interpretation, definitely an interpretation, but it's also commentary. যেমনি আমাদের দেশে হয় গীতার উপরে একজন কমেন্ট্রি করছে কিংবা কাঠোপনিষদের উপরে কমেন্ট্রি করছে, it's a commentarial film. It's obviously a commentary is an interpretation, but it's a very specific commentary. It is not an adaptation. I think that is something we have to understand. It is not an adaptation. এখানে একটু যোগ করছি, অ্যাপার্ট ফ্রম মায়া দর্পণ আর চার অধ্যায়, মায়া দর্পণ তো নির্মল ভার্মার ছোট গল্প অবলম্বনে, যেটা আশিস আমাদের এইমাত্র বললেন, আর এটা রবীন্দ্রনাথ। আরও একটা ছবি রয়েছে কুমার সাহানির, যেটা একটা ওয়েল ডিফাইন্ড লিটারারি ক্লাসিক থেকে করা, কিন্তু ওর কমেন্ট্রি অন ইট, কাসবা, যেটা চেখভের গল্প ইন দ্য গালি। আর এইবার আমি
আপনার কাছে আসবো আশিস, তার আগে একটা জিনিস একটু বলে নিই। ঋত্বিক ঘটকের কথা বারবার উঠে আসছে। মায়াদর্পণে একটা জায়গায় মেঘে ঢাকা তারার পাহাড়ি যে হিল থিম, সেই মিউজিক উনি ব্যবহার করেছিলেন। আর এখানে মেঘে ঢাকা তারা থেকে সরাসরি সংলাপ রয়েছে। ট্রামে ওঠার দৃশ্যটা এলার ইনসার্ট করেছেন মেঘে ঢাকা তারার সংলাপ, ওই শেষ অংশটা থেকে, যেটা ওই জ্ঞানেশ মুখোপাধ্যায়ের ডায়ালগ, যে শান্ত মাইয়া ওর কি এত দুঃখ সাজে। আর শেষে আমরা যে টাইটেল কার্ড যখন উঠছে, এন্ড ক্রেডিটস, সেখানে যে মিউজিক, সেটা তো জেরাতে মদ্দুয়ার বলে। তো আর আরেকটা বিষয় হচ্ছে, গোটা ছবি জুড়ে, যেটা কুমারের অন্য ছবিতেও আছে, ফ্র্যাগমেন্টেশন শুধু ন্যারেটিভে নয়, বডি পার্টগুলো ফ্র্যাগমেন্টেড। তার বিগ ক্লোজ আপ আমরা পাচ্ছি হাতের, পায়ের, চলনের, প্রচুর মুভমেন্ট, যেটার কথা রিমলিদি আমাদের এইমাত্র বললেন, এবং দীর্ঘ লং টেক রয়েছে। কুমার মিক্লোস ইয়াংচোকে একটা দুর্ধর্ষ ইন্টারভিউ করেছিলেন হাঙ্গেরিতে, বিখ্যাত হাঙ্গেরিয়ান ফিল্ম মেকার ইয়াংচোকে। সেই ইন্টারভিউর অনেকটা জুড়ে এই সিকোয়েন্স শট, লং টেক, লং শট এবং হরাইজনকে কীভাবে সিনেমা ধরতে পারে সে নিয়ে কথা ছিল। আশিস ফিল্ম তাত্ত্বিক এবং নিজে একজন প্র্যাকটিসিং ফিল্ম মেকার। আমি আশিসের কাছে একটু জানতে চাইব, এই ছবির যে কুমারের শট নিয়ে যে ভাবনা, বিশেষ করে লং টেক এবং এই বডি পার্টসগুলোকে ফ্র্যাগমেন্ট করে দেওয়া, ক্লোজ আপ তৈরি করা আর মুভমেন্টস, যেটা রিমলিদি বললেন, তাই নিয়ে আশিসের কাছে আরেকটু জানতে চাই। I think AJ, body fragmentation that Kumar does is highly inspired by Bresson. If you look at Bresson's work, Bresson's fundamental idea of staging, the word staging is how, it's a kind of a technical word staging is how in a mise-en-scene, in a scene, the director directs the actor how to act or what to act. So this is specifically, staging is not about cinematography, it is about what the director tells the actor to do in the mise-en-scene, which is the reason it's called staging, comes from theatre, right? In the theatre, the director is telling the actor that you walk from here to here and say this. So one of the key elements of Kumar's staging is coming from Bressonian staging. Now Bresson, therefore it is important to understand Bresson. So what Bresson's fundamental framework in his practice is to create a suggestion of an action. So for instance, you will see a lot of time hands are used, gestures are used to suggest a certain action which reflects a certain emotion. So it's a three-pronged act. Rather than, let's say, slapping Porichoy, I will have a very tight shot of just the hand hitting Porichoy. Now that will reflect that there's a violent moment which reflects an emotional anger I have. So you don't see me. Now normally what you will see when you're going to do a mise-en-scene of a man slapping, you'll probably see a shot of my face, cut on his face, a wide shot showing the action, then again a tight shot of my face or a tight shot of his face. This is a classic Hollywood way of editing. So there what you have is that after about the 50 seconds or 20 seconds or however long that mise-en-scene, the scene is, you realize that you not only realize, you see the action of anger. Whereas in Bresson, you will not see the man, or you won't see a person like me, you'll just see the slap. And then you have to make a interpretative framework what's happening. So this is something that Kumar does in this film and in earlier films. In many films he does this kind of thing. But then what he does, which also Bresson doesn't do, is that, and this is where very brilliantly I think you pointed the interview with Yancho, is that he takes the camera really far. So this interplay between a very long shot and a suggestive tight shot is the logic that is often there, which gets, therefore somebody will tell Rimli eta ki holam bujhte paini. Can it be difficult to make this kind of connection? Because also the connections are, because one of the problems is that we are so used to, I think all of us now are watching television, watching cinema on OTT, even nowadays watching things on our cell phone.
our neurological sensibility is such that everything is explained. So when you see something like this, where we have to really work hard to make sense of what meaning making is happening, it is very challenging. Mostly because we have been trained to be a lazy audience. You were given everything. So therefore a film like Kumar or Money or any of these films or even my films gets very difficult for audience. The other thing that is very interesting is the language. It is not the আমরা যাকে বলি চলিত ভাষা না. Even in the Hindi, this is not চলিত ভাষা. This is almost poetic Hindi that has been said. So again, you have to spend a lot more time as an audience to process that language because we are not used to that. So this is the thing, and along with what I told earlier in my talk is that the way the actors are acting, it is, at least in this film for instance, it is slightly dramatic compared to, let's say, a film like Maya Darpan or Khayal Gata, or that there is a little bit of drama in it. But still, it is still highly stylized way of emoting because again, when we see realistic acting, the vocabulary of emotion is something that we are familiar with. If I start crying or if I start laughing, there is certain vocabulary. What again Kumar does is that he is breaking that sense of vocabulary, which is again in this film the whole, I mean, like if you look at this film, this is about a 2-hour long film, which is at least 70 minutes is just dialogue between the two characters. It's just like going back and forth. That creates a certain sense of dismay. You can get bored. এটা কেন এত কথা বলছি, একই জিনিস বারবার হচ্ছে, right? So but in that repetitive sense, a certain frame is being produced, which is again very difficult for an audience which is used to watching realist cinema. I mean, not even melodramatic cinema. Even if you watch realist cinema, when I mean by realist cinema, again, throughout from the NFDC, the majority of NFDC parallel cinema is realistic cinema. You look at Satyajit Ray, you look at Gautam Ghosh, Adur Gopalakrishnan, you look at the whole lot. Even for instance, the realism of a film, let's say of Adur's film, which is a Malayalam film, the realism is so real that we can engage with it. We can understand the emotions. I think, but what happens with both Kumar and Mani is that their film is a critique of that realism. They're breaking that realism very powerfully, which is why even somebody like Satyajit Ray gets really pissed off with them. আচ্ছা, এই ছবিতে বাংলা এবং হিন্দি দুটো ভাষাই পারস্পরিক আছে, এই বিষয়ে কিছু বলেন? এটা I think আপনিও যদি কিছু বলেন একটু আলোকপাত করেন। এই যে বাংলা মাঝে মধ্যে বলা, তারপরে তো টানা হিন্দি ওদের পারত কেন হতো? একটু বলতে পারি, বেশি হয়তো বলতে পারবো না। একটা হচ্ছে যখন প্রথমে সিনেমাটা উনি করতে চেয়েছিলেন তখন some people were happy and some people were not. আমাদের West Bengal রবীন্দ্রনাথ আমাদের আচ্ছা আর উনি আউটসাইডার। আচ্ছা সো এই একটা পজেসিভনেস, একটা টেরিটরিয়ালিটি, এক্স্যাক্টলি যেটা রবীন্দ্রনাথ তারা শুধু করে দিচ্ছিলেন ফেমাস লাইন আছে, বোলপুর থেকে আমার বক্স ছেড়ে দেবো পুরো বিশ্বে। বোলপুর ইজ নট ইন ওয়েস্ট বেঙ্গল, বিশ্বভারতী রবীন্দ্রনাথ, সেটা তো আমরা বলে দিচ্ছি। So there was quite a strong reaction, even among some filmmakers, that how dare we do this and we Bangla জানেন না, etc. And I was just telling Ashish, yes, of course we Bangla ওরা জানতেন। যখন আমরা বিশ্বভারতী ওখানে কাজ করতে গেছি তখনও ওরা দিত আমাদের অরিজিনাল খাতাগুলো, it wasn't digitized. So আমার পক্ষে it was দারুণ একটা exciting ব্যাপার, রবীন্দ্রনাথকে স্বয়ং ওনার হাতে শেখা আর
This particular specific kind. No, I just finished this to answer your question. So I think after something was evolving, which was working not just with the language of the text, but which is there because this film was actually made to honor our independence. What I think 50 years. 50 years. সেই আইডিয়াটাও ছিল আমরা কি কোথায় দেখছি তো সেই the terror of not just the colonial part but the terror of the state. And আমি ওইটাই বলছিলাম আপনাকে কি এই সিনেমাটা ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাজ এ কমেন্টারি but here more than a commentary, I would say. I think he's Because a commentary, I agree with you that our tradition of commentary is very creative. But this, I think, also moves into another poetic dimension as well. So when I think Udayan and Kumar, and Udayan would obviously be better able to answer this question. There was this understanding that you have to find a language which is flexible, which can be stylized, which can move between the everyday and the heightened. And it's very self-conscious. মনে আছে ওই কানাই বলছিল তোমার ডায়েরি লেখাও একটা ঠিক টিপিক্যাল বা so they are constant self-reflexive sentences by Rabindranath এটার মধ্যে which is also picked up in the language আর ওই কবিতাটা ওদের বলেছিল বাবা এটা আমার বলুন যদিও আছে so he wanted that in Bangla and the choice of Jaya Bhaduri, that's very important. Why did he choose or request Jaya Bhaduri to dub Nondu? It's precisely because of that movement between languages. So, Bhasha ke watertight compartments is happening and that you can play with language and create something else. And this he does not only in this film. Only cinema, last cinema যেটা কথা বলছে প্রিয় চালুশে ওখানে ওড়িয়া আছে, জার্মান আছে, ইটালিয়ান আছে, তুলসীদাস আছে, and it's not just for show. It is integral to the আচ্ছা আরেকটা ছোট প্রশ্ন আপনাকে আরেকটা এবারে আমার লাস্ট যে ছবিটা দেখেছি একই জিনিসটা যেটা বলছিলেন এই প্রসঙ্গে বলছিলেন এর আগের সঙ্গে আমরা বাস্তবতা দেখেছিলাম সেখানে আমরা একই জিনিস দেখেছি বাংলা চলে আসছে সংলাপের মধ্যে এই ব্যাপারটা এখানেও ছেড়ে দেয় একটা হিন্দি ছবি হিন্দি করা হয়েছে আমাদের কিছু কিছু সংলাপ কিন্তু বাংলা যদি কবিতা হয় গান হয় সেটা সেই ভাষাতে আসছে একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই সেই ভাষার যে মর্মটা সেটা অনুধাবন করার জন্য সেটাকে অনুবাদ করা হচ্ছে কিন্তু সংলাপের ক্ষেত্রে আমরা দেখছি এই মধ্যে বক্তব্য হচ্ছে যে একজন বাংলা জানে না বোঝে না সে দেখছে হচ্ছে সাকারে সাকারটা মেয়েছি বন্ধু সে হিন্দি জানে সেটা হিন্দি ছবি পড়ে দেখতে এসেছে সে কি বন্ধু বন্ধু আমাকে বুঝতে পারবে না এইটা কেন হচ্ছে এটা কিন্তু শুধু তোমার ক্ষেত্রে হচ্ছে আমি বলছি আপনি যে ছবিটা আমরা দেখেছি বাস্তবতা সেখানেও কিন্তু লক্ষ্য করে আমরা জিনিসটা দেখেছি এইটা একটা আলোচনা আছে তো বেসিক পার্থক্য বাস্তবতাতে বাংলা বলছে মালায়ালাম বলছে কেটে বাংলা বলছে লাগবে না আমার গলায় নিয়ে হয় হ্যাঁ তো সেটা বলছে কিন্তু এখানে কিন্তু তা নয় এখানে ওয়ান সেট অফ ক্যারেক্টার্স তারা কখনো হিন্দি বলছে কখনো বাংলা বলছে এবং এটা আমার মনে হয় হিন্দি যেটা বলছেন যে ব্রেকিং দ্য ব্যারিয়ার অফ ল্যাঙ্গুয়েজ এটি বোধ হয় ইম্পর্টেন্ট কিন্তু আমার একটা অন্য কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে আমার ব্যক্তিত্ব মনে হচ্ছিল আমার আগে কখনো মনে হয়নি যে ইনা ওয়ে এলা নন্দিনীর একটা কাউন্টার পার্ট মানে আমাদের ভক্তকর এবং মানে ঘরে বাইরে ছাড়া ঘরে বাইরে তো ন্যাশনাল স্কুল মুভমেন্টের রবীন্দ্রনাথ ঠিক করে না এখানে হচ্ছে অ্যাকচুয়ালি তো সশস্ত্র অহিংস মানে ঠিক করছে এবং এই কারণে আপনাদের মধ্যে পড়েছে আমার প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সেটাকে একটা আপনি ইন্টারপ্রিটেশন বলুন আপনি একটা যেভাবেই বলুন সেটাকে 1997 সালে আবার করার প্রয়োজনীয়তা কেন হোয়াট ইজ দ্য রেলেভেন্স that I guess Kumar could probably answer the question why he made it in 90s in the mid 90s but I think for me that is not an important I mean that is
not such an important question. I think for me, answer the question is that I think, which is what I was telling earlier, is that through this film he's also commenting on the rise of Hindutva in the 1990s. I think there is so the critique of Tagore's critique of violent nationalism historically, because it is just not in Bengal that you have such kind of violent nationalism happening in the 1930s. The rise of Hindu Mahasabha is also violent nationalism, except it is in Maharashtra. So my understanding, this I don't know, probably Kumar would be the right person to answer, but what you see when a film like this is made in 1990s, I would also interpret it as Kumar's critique of the rise of violent Hindutva nationalism. And there is a very interesting relationship, because we see that the 1930s you see the rise, like basically late 1920s, early 30s, you see the rise of violent nationalism, both from in Bengal, which is obviously not Hindutva, but it has left-based nationalistic combination. You see violent nationalism in Maharashtra when the rise of Hindu Mahasabha. You also see somebody like Shahid Bhagat Singh in the 1920s. That's another kind of violent nationalism. So there is, one of the reasons is that by the 1920s and by the late 20s, early 30s, there is also a disenchantment with Gandhian non-violence. So you see these pockets of violent nationalism emerging throughout. And you also see that in Kerala also, for instance, if you see Adu's film and other places. So you do see in the late 20s a certain rise of violence as a means of resisting the British, emerging because of a certain disenchantment with the failure of Gandhian movement of the 1920s. And I think in the 1990s, when Kumar is making a film, he's aware of not just this, but also the rise of violent Hindutva nationalism which is emerging in it. So I think one has to take that into account. This is again an interpretative framework. এখানে একটু অ্যাড করব, কুমারের আগে অন্তত একটা মেজর ছবিতে এই স্টেটের ভায়োলেন্স এবং ভায়োলেন্ট র্যাডিক্যাল পলিটিক্স বা পলিটিক্যাল মিলিটেন্সি দুটোই খুব প্রবলভাবে আছে, তরঙ্গ। কারণ তরঙ্গ 84-এর ছবি, খুব স্পষ্টভাবে এমার্জেন্সি নিয়ে সেখানে কথা আছে। হ্যাঁ, একটা অংশ রয়েছে যেখানে ওই অমল পালেকর যে চরিত্রটিতে অভিনয় করেন, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার বক্তৃতা একেবারেই ইন্দিরা গান্ধীর 20 পয়েন্ট প্রোগ্রামের সঙ্গে মিলে যায়, অ্যালাইন করে। এবং সেখানে এই বোম্বের ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, তার ক্রমশ মিলিটেন্ট হয়ে ওঠা এবং উল্টো দিকে স্টেটের ভায়োলেন্স সবই আছে ছবিটায়। আর এর আগে আশিস যখন কুমার সম্পর্কে টক দিলেন এবং এখনও হিন্দুত্ব প্রসঙ্গটা এনেছেন, আমার একটা ইন্টারভিউয়ের কথা খুব মনে পড়ে কুমারের, যেটা আমি প্রায়ই বলি বা লেখার সময় ব্যবহার করি। NFAI-তে কুমারের একটা দীর্ঘ ইন্টারভিউ আমি খুঁজে পেয়েছিলাম, টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছিল, খালিদ মোহাম্মদের নেয়া, টাইমস অফ ইন্ডিয়ার ফিল্ম ক্রিটিক ছিলেন, যেখানে কুমার এই যে ইন্ডিয়ান স্টেট সাংস্কৃতিক ক্ষেত্রে বা ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে আর ইনভেস্ট করছে না, এবং তার ফলে তার যে পরবর্তী প্রজন্মের ছাত্ররা, কুমারের ছাত্ররা ছবি করার টাকা পাচ্ছে না। কমল স্বরূপ এবং আরও অনেকের কথা কুমার সেই ইন্টারভিউতে বলেছেন যে একটা ওল্ডার ফর্ম অফ ইন্ডিয়ান স্টেট এবং তার সাংস্কৃতিক বিনিয়োগটা চলে যাচ্ছে, এই নিয়ে একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছিলেন। যে তারিখের টাইমস অফ ইন্ডিয়া এটা প্রকাশিত হয়েছিল, সেই তারিখটা হচ্ছে 6ই ডিসেম্বর 1992। আমি সবসময় মনে করি ইটস ইনসিডেন্টাল বাট পারহ্যাপস নট কোইন্সিডেন্টাল। মানে রবীন্দ্র উপন্যাস কেন্দ্রিক যে সিনেমা, সেখানে জীবনানন্দের রেফারেন্সটা কি পরিপ্রেক্ষিতে ব্যবহার করেছিলেন, তার কি ভাবনা ছিল, যদি এই ব্যাপারে জীবনানন্দের রেফারেন্স কিন্তু আছে, হ্যাঁ, এটার সঙ্গে এইটা আমার বলা মুশকিল, আমি বলতে পারবো না। কিছু বলতে পারবেন? Actually, Shivani Shankaran. বলতে পারি শিবাজি একটা সুন্দর লেখাও এটার উপর লিখেছিল, সম্ভব
Absolutely. I think that's really at the heart of the film. I'll say. More than the novel. Absolutely, I agree with you. Absolutely at the heart of the novel. The real possibility of instrumentalization. So this is directly related to Kovitar আদৌ ফাংশন কি, কবিতা কেন আছে, কবিতার মানে কি, কবিতা কি করে। তো আমার মনে হয় প্রথম থেকে কুমারের যেরকম অন্য সিনেমাতে বিভিন্ন ফর্ম নিয়ে কাজ করেছে, মায়া দর্পণে লালবাই, এরকম অনেক নানান রকম ছড়া, এখানেও ছড়া। অ্যান্ড ছড়াটা খুব ইন্টারেস্টিং, তিনি বলেছেন কমলা মুখোপাধ্যায়, আপনারা সবাই জানেন। আমার মনে আছে we went to meet her and she was one of those radical women That time. freedom fighters. And তখন amazing person. কিন্তু ওনাকে কিভাবে সিনেমাতে আনা, not obviously as there is problem, কিন্তু ওনাকে কি ওই ছড়াটা বলা, ওই particular mise en scène, it takes on a different resonance. Similarly, যদি আপনি কোনোভাবে প্রসঙ্গের নাম যদি বলেন যে যদি কেন জীবনানন্দ, কিন্তু দ্রুতভাবে যদি দেখেন ওইখানে ওই পঙ্ক্তিটা বা ওই ছত্রটা কি করছে অ্যাজ সিনেমা, ওইভাবে যদি প্রশ্নটাকে দেখেন তাহলে কোথায় ছিলেন তাকে তাহলে একটা অন্য আপনারই একটা অন্য উত্তর আসবে, which I cannot provide. It's be very individual. So it's at the heart of the kind of cinema যেটা করতে চেয়েছি, which is that you respond as an individual, not in terms of whims and fancies, but in terms of actually ওই জিনিসটা ওইখানে আমাকে কি বলছে বা বলছে না, কেন বলছে না। You know, so it leads you to greater exploration. So it's really working with poetry, just as working with gesture. And that's why only that she's a trained dancer. Only বলেছিল that she's not an actress. But in a way, again, this is very Bressonian. We wanted someone যে যার মুখের উপর দিয়ে অনেক কিছু রিফ্লেক্টেড হবে, ভেসে যাবে, you know, almost like a screen, like an icon. আর ট্রামের আলোর মধ্যে হ্যাঁ। এই জীবনানন্দের ব্যবহার নিয়ে হয়তো আর একটা কথা বলা যায়, যেটা উত্তরপাড়া সিনে ক্লাবের বুলেটিনে একেবারে প্রচ্ছদে কুমারের যে মন্তব্যটা আমরা অনুবাদ করে ছাপিয়েছেন, কুমার বলেছিলেন ইট ইজ ক্রনোলজি নট ন্যারেটিভ দ্যাট উই হ্যাভ টু অ্যাবান্ডন। এখানে রবীন্দ্রনাথের একটু প্রস্তাবনা দিয়ে শুরু করা যায়, খুব ফর্মাল কিছু নয়। তারপর ক্রমশ আস্তে আস্তে আমরা প্রশ্নের মধ্যে আশিস রয়েছে, রিন্দিদি আছে, ওর কাছেও আমরা কিছু জানতে চাইব, বিশেষ করে ছবির চিত্রনাট্য থেকে ছবি হয়ে ওঠার যে পর্যায়টা, যে লোকেশনে ছবিটা শুটিং হয়েছিল সে প্রসঙ্গে আমরা জানবো। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই, যারা চারকদের প্রথমবার দেখলেন বা তোমার সঙ্গে ছবি প্রথমবার দেখলেন, এটা এখন এই ছবিতে দেখার পরে নিশ্চয়ই স্পষ্ট যে এটা রবীন্দ্রনাথের উপন্যাসে প্রচলিত অ্যাডাপ্টেশনের মধ্যে আমরা ছবিতে যা বুঝি তা নয়, এবং নিখুঁত পিরিয়ড পিস এরকম হয় তাও নয়। একটা কথা বলে আমার মনে হয় এখানে একটু আমাদের সুবিধা হয় ভাবতে। কুমারস্বামী ত্রয়নের পরে একটা প্রবন্ধে হিন্দুস্তান টাইমস, আমি ভুল না বলে নাকি অমৃতধামের একটা কথা লিখেছিলেন, সেটা পরে বসে আলোচনা হয়েছিল যে কুমার একটা দীর্ঘ সময় বা হয়তো বেশ কিছুটা সময় সহজ পাঠের দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিল। ওকে ভীষণ ফ্যাসিনেট করেছিল সহজ পাঠ, রবীন্দ্রনাথের লেখা প্রাইমার, বাংলা অক্ষরের ছাপ, নন্দলাল বসুর অভিকরণ, এই থেকে ছবি করার কথাও ভেবেছিল। এটা অমৃতম লেখাটা লিখেছে। আমরা যদি এই ছবিটা দেখি, যেটা আমরা এইমাত্র সবাই দেখলাম, এবং কুমারের অন্যান্য ছবিগুলো যদি আমরা দেখি, যেটা আমরা বলছিলাম দেখার সুযোগ পাওয়াটাই খুব মুশকিল, বিশেষ করে যে যত্ন করে ছবিগুলো করা, দুর্ভাগ্যজনকভাবে সেই নিপুণতার ছাপটা যে ফরম্যাটে সেগুলো তো পাই অনলাইন, তা খুব একটা করা যায় না। তো আমরা দেখতে পাই এই টেক্সটাইল
যেটা এই ছবিতে একটা বিরাট ভূমিকা নিয়েছে ওরকম ছবির মতোই। রঙের কথাটা রীতি একটু আগে বলেছেন। চরিত্রগুলোর অভিনয় রীতি যা একেবারেই বাস্তববাদী রীতি মেনে চলে না, সেই চরিত্রগুলোর ছবির শরীরে কীভাবে উনি বসাচ্ছেন তার টেক্সচার আলাদা আলাদা করে ফুটে উঠছে। যেমন আমি যদি ভুল না করে থাকি, আশিস এবং রিমিলি যখন শুরুতে বলছিল তখন রবীন্দ্রনাথের উপন্যাসে এলার গায়ের রঙের কথা বলছিলেন এবং এখানে এলার চরিত্র যিনি করছেন কথাটা অনেকেই লিখেছেন, তিনি তো অভিনেত্রী নন, তিনি মূলত ওড়িশি নৃত্যশিল্পী। এবং এই ছবিটা করার আগে কুমারস্বামী ওড়িশি নৃত্যের মায়েস্ত্র, লেজেন্ডারি মানুষ, প্রয়াত কেলচরণ মহাপাত্রকে নিয়ে ছবি করেছিল ভাবাতারা। এটা সম্ভবত 6 বছর আগে চালাতে। তো এই ধর্তায় দিয়ে অর্থাৎ ছবিটার মধ্যে অনেকগুলো থ্রেড রয়েছে, সেই থ্রেডগুলোকে আমরা চিনে চিনে খুঁজে বের করতে পারি। ওর আগের ছবি, ওর নানা রকম প্রিয় অকুপেশন, সেগুলো দিয়ে আমরা জানতে পারি। এইটুকু বলে আমি প্রথমে রিমিলির কাছে একটু যাবো যে চিত্রনাট্যটা তৈরি, যেটাতে রিমিলির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখান থেকে ছবিটা হয়ে ওঠা এবং যে লোকেশনে শুটিং হয়েছে সেটা সম্পর্কে যদি উনি আমাদের কিছু বলেন। প্রথমে একটু সহজ কথা বলছি। ওটা অ্যাকচুয়ালি ছোটবেলায় অবনীন্দ্রনাথের ইলাস্ট্রেটেড ক্রেসেন্ট মুনের যে অনুবাদ ইংরেজিতে, মানে শিশু সেগুলো, সেইটা কুমারের শৈশবকালের একটা খুব প্রধান অংশ ছিল। আর পরে যখন কলকাতায় এই লাস্ট যখন আসলেন, ওটা আমরা ঠিক ভাবিনি এইভাবে সব হবে। তখন ওনার হঠাৎ খুব ইচ্ছে হলো যে সহজ পাঠ না, বললেন আমি বাংলাটা শিখতে চাই, সেটা কি সম্ভব? তো আমি বললাম যে তাহলে বেস্ট হচ্ছে সহজ পাঠ দিয়ে শুরু করা, কেন আমি খুব সহজ পাঠের পছন্দ। আর তখন প্রায় রোজ সকাল থেকে সন্ধ্যে সহজ পাঠ নিয়ে চর্চা হতো এবং লেখা হতো, বলা হতো, এবং বিশেষ করে একটা পার্টিকুলার কবিতা পরে কোনো একদিন। সো in a way it was like a return to Rabindranath after childhood, and in a way it was a return to his childhood with কবিতা। সো আমি জাস্ট যেটা বলতে চাই যে কবিতা একটা বিরাট অংশ, আর কবিতার যে সব লক্ষণগুলো, যেটা হচ্ছে যে মানে সিনেমাটা যদি কবিতা হিসেবে দেখা হয়, সেই হিসেবে যে what you were also talking about, that is you cannot either say this is realism or this is this, or it's magic realism, or it's mythology. It draws on all of that, and so that's one thing. So আমার involvementটা খুবই it was almost like a student. আমার সহজ পাঠ হচ্ছে সিনেমার ব্যাপারে, আর সবচেয়ে বড় যেটা ওই দ্যাট ট্রান্সফরমেশন অফ আ টেক্সট ইনটু সামথিং এলস। অ্যান্ড সেখানে আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে যে বারবার পড়ে শোনা, আর ফর্চুনেটলি 4 অধ্যায় গোড়া নয়, ফলে অনেকবার পড়ে শোনাটা সম্ভব ছিল। এবং যেহেতু ওটা রবীন্দ্রনাথেরও একটা লেখার মধ্যে ওখানে একটা ব্রেক আসে, আর আমি বিশেষ করে বলবো 3য় অধ্যায় যেটা, সেটার শুরুটা যদি আপনাদের মনে থাকে, আমার কাছে বাংলা টেক্সটটা নেই, এটা একটা দীর্ঘ লম্বা একটা প্যারাগ্রাফ আছে, এবং পসিবলি দ্যাটস দ্য ওনলি
চয়ন, শব্দের চয়নটা হয় অনেকটা আওয়াজের সাথে, শব্দের মানে ধ্বনি বেস, নট জাস্ট রাইম। সো আমি যখন ওই প্যারাগ্রাফটা পড়ে শোনাতাম তোমাকে, আমার এটা মনে আছে যে আমার খুব অবাক লেগেছিল। আমি যেন নিজেই খুব আবিষ্কার করছি যে এর মধ্যে যেভাবে উনি কন্ডেন্স করে, the way he's used imagery in a very condensed way. For example, আমার মনে আছে এই কথাগুলো ছিল ওর মধ্যে ঠাকুর দালান, এই বাড়িটা যেটা বারবার ফিরে আসছে, এই বাড়িটা যেটা একটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার মধ্যে অনেক অনেক চিহ্ন পড়ে আছে, অনেক প্রতীক, আর শেষে সেই নৌকোটা। সো এই ছোট্ট একটা প্যারাগ্রাফ নিয়ে one could write a whole article in relation to this film, how that then evolves into movement, into imagery, and into almost invisible things, which then is brought out through not just the choreography of the camera and the choreography of the performance, which you must have noticed, বিশেষত এলার incessant chola, it's a kind of inexorable movement, but that movement then is refracted into other forms of movement, into dramatic, it's everywhere, and also the lack of movement, jaiga where it's completely, so there's a kind of constant inner sinister threat, violence, which is not just there in the gunshots or the weapons. And I think the literal beauty of this film, আমাকে একজন বলেছিলেন, they didn't know I was involved in the film, innocently বলেছিলেন, সুন্দর তো বুঝলাম, খুবই সুন্দর, কিন্তু কখন যে কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। I said, well, maybe you have to see it some a few more times. So I think for now I'll stop here. Thank you for answering. I think what's really interesting, the two or three things that happens really profoundly in the film. One, this is a commentary on Charity. This is not a adaptation. That is something we have to understand. This is a very difficult thing that both Mani and Kumar do. It's like when you take Mayagar based on the, it's not an adaptation. They're not interested. None of these guys are interested, especially both of them. They're not interested in adaptation. Because I think what they're trying to do is to, what we see, I don't know how many of you have read Charity. Some of you have read. So one of the things to do with this film is to read Charity and then watch it. I think that is one practice one should, if you want to watch this film. Or let's say if you watch Mayagarvan, read Nirmal Verma's Mayagarvan and then watch Kumar Shan's Mayagarvan. They're two separate texts altogether. So, for instance, what is happening here? Charudha itself is a fragmentary text. It is not a linear text in the way early novels of Tagore is. Here, what Kumar is doing is that he's further fragmenting it in a fashion which I think, this is what I think, is that he's trying to think through a certain idea of politics, because I think in the case of Tagore, this is the collapse of the failure of nationalism, this is the failure of the violent nationalist movement of the 1930s. That's the basic crux of the actual novel. I think what Kumar is doing is that he's taking that crux of the failure of nationalist movement and trying to reflect on the failure of the humans, on the failure of humanity in a certain way. And I think the only way that is possible theoretically is by further fragmenting what Tagore is already fragmenting. Because even for Tagore, when he's writing this novel in the 1930s, the nationalistic movement is still a very valorized part of the Indian consciousness. So I think what Tagore is doing is being critical of something which is valorized. So therefore he takes up this project in this 4-part manner, which then Kumar, after maybe 60 years, is creating a commentary on Tagore's commentary of
the nationalist movement. I think that is how you have to think. Therefore, it is complicated. It can be easily done. If you read Charlotte, it could have easily been shot in a fairly the same manner in which the had written the novel. But here, what is happening? And I think this is the genius of something like Kumar, is that it takes up that narrative and then flunks it apart to a different world, which becomes both the commentary on the whole, the commentary on the failed, the violent nationalist movement, and the commentary on the circumstances in the 1980s and the 1990s of India after Babri Masjid when this particular film was. So you have to bring in these multiple manners. And then I think what he does, which is again very reminiscent of Khodok, let's say in the case of Khodok, you have these Adivasi movements and these other movements, which you see here. There's the moment where they do the Manipuri dancing dance. It's a very interesting. There's Manipur, right? It's a very interesting. It's very. I wish I could ask more writing because that when I saw the film for the first time, I was very moved by watching 2 or 3 times the Manipur movement comes, which is quite. And then Yeah, before you during. were taught by Vigyani Chalya. Correct, yeah. The other thing which is something astonishing again is that you can see there are dialogues in Bangla and dialogues in Hindi. So what this film is about, is it in Hindi or in Bangla? So that politics of language is also deliberately fragmented by Kumar, which takes this film to another textual frame. It is not supposed narrative anymore. So I think you have to, it's a very complex film. The process to reach out of that, watch it a couple of times. It's the interpretation basically, Kumar's interpretation. I think it's not an interpretation, definitely an interpretation, but it's also commentary. যেমনি আমাদের দেশে হয় গীতার উপরে একজন কমেন্ট্রি করছে কিংবা কাজল কৃষ্ণের উপরে কমেন্ট্রি করছে, it's a commentarial film. That's it. It's obviously commentary is an interpretation. It's a very specific commentary. It is not an adaptation. I think that is something we have to understand. It's not an adaptation. এখানে একটু যোগ করছি অ্যাপার্ট ফ্রম মায়াদর্পণ আর চারুকলায় মায়াদর্পণ যে নির্মল বাংলার ছোট গল্প অবলম্বনে যেটা আশিস আমাদের এইমাত্র বললেন, আর এটা রবীন্দ্রনাথ আরও একটা ছবি রয়েছে কুমার শাহী, যেটা একটা ওয়েল ডিফাইন্ড লিটারেরি ক্লাসিক থেকে করা, কিন্তু ওর কমেন্ট্রি অনেক কাস্টম, এটা চেকআপের গল্প ইন্দ্রনাথ। আর এবার আমি আপনার কাছে আসবো আশিস, তার আগে একটা জিনিস একটু বলে দিই। ঋত্বিক ঘটকের কথা বারবার উঠে আসছে। মায়াদর্পণে একটা জায়গায় মেঘে ঢাকা কাটার পাহাড়ি যে থিম সেই মিউজিক উনি ব্যবহার করেছিলেন, আর এখানে মেঘে ঢাকা কাটা থেকে সরাসরি সংলাপ রয়েছে। গ্রামে ওঠার দৃশ্যটা এরা ইনসার্ট করেছেন মেঘে ঢাকা কাটার সংলাপ সেই সংস্কৃত থেকে, যেটা জ্ঞানেশ মুখোপাধ্যায়ের গান শান্ত মাইয়া উঠিয়া। আর শেষে আমরা যে টাইটেল কার্ড যখন চেঞ্জ টাইটেল ইন্টারেস্ট সেখানে সেটা তো এরাতে মতো। তো আর আরেকটা বিষয় হচ্ছে ওটা ছবি জুড়ে যেটা কুমারের অন্য ছবিতেও আছে, ফ্র্যাগমেন্টেশন শুধু ন্যারেটিভে নয়, বডি পার্টগুলো ফ্র্যাগমেন্ট। তার বিগ ক্লোজআপ আমরা পাচ্ছি হাতে পায়ে চলনে, প্রচুর মুভমেন্ট, যেটার কথা নিয়ে আমরা এইমাত্র বললেন, এবং দীর্ঘ লং টেক রয়েছে। কুমার নিকোলাস ইয়াংচোকে একটা উৎকর্ষ ইন্টারভিউ করেছিলেন হাঙ্গেরিতে, বিখ্যাত হাঙ্গেরিয়ান ফিল্ম মেকার ইয়াংচোকে। এই ইন্টারভিউ অনেকটা জুড়ে এই সিকোয়েন্স শট, লং টেক, লং শট এবং হরাইজনকে কীভাবে সিনেমা ধরতে পারে সেই নিয়ে কথা ছিল। আশিস ফিল্ম তাত্ত্বিক এবং নিজে একজন প্র্যাকটিসিং ফিল্ম মেকার। আমি আশিসের কাছে একটু জানতে চাইব এই ছবির যে কুমারের শট নিয়ে যে ভাবনা, বিশেষ করে লং টেক এবং এই বডি পার্টসগুলোকে ফ্র্যাগমেন্ট করে দেওয়া, ক্লোজ আপ তৈরি করা আর মুভমেন্টস ইংরেজি বললেন, তাই নিয়ে আশিসের কাছে আমি I think it's a body fragmentation that Kumar does is highly inspired by Bresson. If you look at Bresson's work, Bresson's fundamental idea of staging, the word staging is now, which is it's kind of a technical word staging is now in a mise-en-scene, in a scene, the director directs the actor how to act or what to act. So this is specifically, staging is not about cinematography, it is
director tells the actor to do in the mise-en-scene. It's like the reason is called staging. This comes from theatre, right? In a theatre, the director is telling the actor that you walk from here to here and say this. So, one of the key elements of Kumar's staging is coming from Bressonian staging. Now, Bresson, in order to here, therefore, it is important to understand Bresson. So, what Bresson's fundamental framework in his practice is to create a suggestion of an action. So, for instance, you will see a lot of time hands are used, gestures are used to suggest a certain action which reflects a certain emotion. So, it's a three-pronged act. Rather than let's say slapping porridge, I will have very tight shot of just the hand hitting porridge. Now that will reflect that there's a violent moment which reflects an emotional anger I have. So you don't see. Now normally what you will see when you're going to do mise-en-scene of hand slapping, you'll probably see a shot of my face, cut on his face, a wide shot showing the action, then again a tight shot of my face or a tight shot of his face. This is a classic Hollywood way of editing. So there what you have is that after about 50 seconds or 20 seconds of how long the mise-en-scene the scene is, you realize that you don't really realize, you see the action behind it. Whereas in Bresson, you will not see the man, or you won't see a person like me, you'll just see the slap. And then you have to make a interpretative framework what's happening. So this is something that Kumar does in this film and in other films. In many films he does this kind of thing. But then what he does, which also Bresson doesn't do, is that, and this is where very brilliantly I think important the interview with Nyacho, is that he takes the camera really far. So this interplay between a very long shot and a suggestive time shot is the logic that is often there, which gets therefore somebody will tell maybe the keyboard of Kusuman. And it's difficult to make this kind of connection because also the connections are because one of the problems is that we are so used to. I think all of us now are watching television, watching cinema, OTT, even nowadays watching things on our cell phone. Our neurological sensibility is such that everything is explained. So when you see something like this, where we have to really work hard to make sense of what meaning making is happening, it is very challenging. Mostly because we have been trained to be a lazy audience. We give it everything. So therefore a film like Kumar or many of these films, or even my films, gets very difficult for audience. The other thing that is very interesting is the language. It is not the Cholito Bhasha, even in the Hindi, this is not Cholito Bhasha. This is almost poetic Hindi that is being said. So again, you have to spend a lot more time as an audience to process that language because we are not used to it. So this is the thing, along with what I told earlier in my talk, is that the way the actors are acting is, at least in this film for instance, it is slightly dramatic compared to let's say a film like Maya or there is a little bit of drama in it. But still it is still a highly stylized way of emoting because again, when we see realistic acting, the vocabulary of emotion is something that we are familiar with. If I start crying, if I start laughing, there is certain vocabulary. What again Kumar does is that he is breaking that sense of vocabulary. Which is again in this film the whole, I mean like, if you look at this film, this is what a 2-hour long film, which is at least 70 minutes is just dialogue between the two characters. It's just like going back and forth. That creates a certain sense of dismay. You can get bored. You cannot otherwise. Actually, change language, right? So, but in that repetitive sense, a certain frame is being produced, which is again very difficult for an audience which is used to watching realist cinema. I mean, not even melodramatic cinema, even what realist cinema. When I mean by realist cinema, again, throughout from the NMDC, the majority of NMDC panel cinema is realistic cinema. You get Shobhit
is why even something like Satyajit Ray gets really discovered. আচ্ছা এই ছবিতে বাংলা এবং হিন্দি দুটো ভাষায় পারস্পরিক গেছে এই বিষয়ে কিছু বলেন এটা আমি এটা আপনি যদি কিছু বলেন একটু আলোকপাত করেন যে বাংলা মাঝে মধ্যে বলা তারা হিন্দি হতে পারে কেন হবে? একটু বলতে পারবে কীভাবে বলতে পারবো না। একটা হচ্ছে যখন প্রথমে সিনেমাটা আমি করতে চেয়েছিলাম তখন some people were happy and some people were not আমাদের রবীন্দ্রনাথ আমাদের আচ্ছা আর উনি আউটসাইডার। আচ্ছা So, একটা possessiveness, একটা territoriality, exactly যেটা রবীন্দ্রনাথ সারা জীবন ধরে গেছিল তার বিরুদ্ধে। একটা famous line আছে, বোলপুর থেকে আমার রস ছেড়ে দেবো বিশ্বে। বোলপুর is not a desert. বিশ্বভারতী এই নাম। এটা তো আমরা বলে গেছি। So there was quite a strong reaction, even among some filmmakers, that how dare we do this and we Bangla জানেন না, etc. And I was just telling Ashish, yes, of course we Bangla ওভাবে জানতে। যখন আমরা বিশ্বভারতী ওখানে কাজ করতে গেছি তখন ওরা দুটো আমাদের অরিজিনাল খাতা it wasn't digitized. So আমার পক্ষে it was দারুণ একটা exciting ব্যাপার রবীন্দ্রনাথের স্মরণ ওনার হাতে লেখা। আর এই নভেলটা উনি শেষ করেছিলেন তখন উনি শ্রীলঙ্কায় ফান্ড রেজ করতে একটা লাস্ট করে গেছিলেন। তিনি বলতে বিকে জুড়ি নিয়ে আমি যাচ্ছি ক্যাম্পিংয়ে এটা শেষ করেছি তখন ওই ম্যানুস্ক্রিপ্টটা পড়ে পড়ে একটা read out this in contrast with the printed text কোথায় কাটা তখন উনি অলরেডি ওই গুগল নিয়ে অনেক কাজ করছেন তখন তোমার অনেক সময় আমাকে বলতো ওটা আরেকবার শোনানো অ্যান্ড ইট ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিং ফর মি আমি ভাবতাম আমি হচ্ছে সাহিত্য স্কলার লার্ন যে একদম যে ভাষা হয়তো সেরকমভাবে জানি না কিন্তু তার অন্য ধরনের একটা ট্রেনিং আছে এবং একটা অ্যাটেন্টিভনেস আছে যে সে অনেক কিছু বের করতে পারছে সেটা and then so I'm trying to respond to your question in a slightly oblique way this part Shoda so Uday Bajpayee যে dialogue গুলো on the screen play the dialogue মুখ্যমন্ত্রীর সাথে আগে কাজ করেছি এবং উনি নিজেও কবি so I think there was this understanding between them and আমার কাছে ওই drafts অনেকগুলো আছে of this of the dialogue that it's very stylized, as you said. In fact, Rabindranath নিজেই আপনারা জানেন নিশ্চয়ই এই নভেলটা থেকে প্রচণ্ডভাবে অ্যাটাক ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাঁ ব্রিটিশ গভর্নমেন্ট এবং আমাদের পলিটিক্যাল প্রিজনার্সরা দুটি থেকে তো শেষে উনি বাধ্য হয়ে একটা বলেছিলেন যে এটা তো একটা প্রেমের কাহিনী তাহলে তো অ্যাকচুয়ালি প্রভুকান্ত উপাধ্যায়ের সঙ্গে ওনার হ্যাঁ বক্তব্যটা আছে exactly. তারপরে he went before denial mode. He said, no, I can do this has nothing to do with this. And nationalism we are critiqued now ago. This particular আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাকে No, I just finished this to answer your question. So I think after something was evolving which was working not just with the language of the text but which is where because this film was actually made to honor আমাদের independence about how many years 50 years সেই আইডেন্টিটাও ছিল যে আমরা কোথায় এসেছি so সেই the terror of not just the colonial power but the terror of the state and ওইটাই বলছিলাম এই সিনেমাটি আমি ঠিক as a commentary but more than a commentary I would say I think it's because a commentary I agree with you that our tradition of commentary is very creative but this I think also moves into another poetic dimension of it so when I think Uday and Kumar Uday would obviously be better able to answer this question there was this understanding that you have to find a language which is flexible which can be stylized which can move between the everyday and the heightened and
কবিতার মতো, which is also picked up in the language. আর ওই কবিতাটা ওদের বলেছিল বাবা এটা আমার বলুন কিন্তু আছে so he wanted that in Bangla and the choice of Jaya Bhadu, that's very important. Why did he choose or request Jaya Bhaduri to dub Lumbini? Precisely because of the movement between languages. So, Bhasha ke watertight compartments se khapte na. And that if it came with language, it became something else. And this he does not only in this film. Only cinema, last cinema that was culture create culture. ওখানে ওড়িয়া আছে, জার্মান আছে, ইটালিয়ান আছে, তুলসীদাস আছে. And it's not just for show. It is integral to the. আচ্ছা আরেকটা আপনাকে আরেকটা না উনি এবারে লাস্ট যে ছবিটা দেখেছি একই জিনিসটা যেটা বলছিলেন এই প্রসঙ্গে বলছি এর আগের সঙ্গে আমরা বাস্তুধারা দেখেছিলাম সেখানে আমরা একই জিনিস দেখেছি বাংলা চলে আসছে পর সংলাপের মধ্যে এই ব্যাপারটা এখানেও সেটা দেখি একটা হিন্দি ছবি হিন্দি করা হয়েছে তাহলে কিছু কিছু সংলাপ কিন্তু বাংলা যদি কবিতা হয় গান হয় সেটা সেই ভাষাতে আসছে একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই সেই ভাষার যে মর্মটা সেটা উদ্ভাবন করার জন্য সেটাকে অনুবাদ করা হচ্ছে না কিন্তু সংলাপের ক্ষেত্রে আমরা দেখছি যে বলতে বলছি যে একজন বাংলা জানে না বোঝে না সে দেখছে ধরুন যে সাঁতারে সাঁতারটা নেই সেই বলতে সে হিন্দি জানে সেটা হিন্দি ছবি বলে দেখতে এসেছে সে কি বলতো আমাকে বুঝতে পারবে জায়গাটা এইটা কেন হচ্ছে এটা কিন্তু শুধু তোমাদের ক্ষেত্রে হচ্ছে আমি বলছি ওইটা যে ছবিটা আমরা দেখেছি বাস্তবতা সেখানেও কিন্তু লক্ষ্য করলাম এই জিনিসটা দেখেছি এইটা একটা আলোচনা করছি তো বেসিক পার্থক্য বাস্তবতাতে বাঙালি বাংলা বলছে মালায়ালাম কেউ মালায়ালামের কথা বলছে তা কেন বাংলা গলায় কি অমায় হ্যাঁ তো তো সেটা বলছে কিন্তু এখানে কিন্তু তাও নয় এখানে ওয়ান সেট অফ ক্যারেক্টার্স তারা কখনো হিন্দি বলছে কখনো বাংলা বলছে এবং এটা আবার বলেছেন যেটা বলছেন যে ব্রেকিং দ্য ব্যারিয়ার অফ ল্যাঙ্গুয়েজ এটি বলে ইম্পর্টেন্ট আমার একটা অন্য কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত মনে হচ্ছিল আমার আগে কখনো মনে হয়নি যে ইন আ ওয়ে এলা নন্দিনীর একটা কাউন্টার পার্ট মানে আমাদের বক্তব্য এবং মানে ঘরের বাইরে ছাড়া ঘরের বাইরে ফ্যাশন রবীন্দ্র বিভাগকে ঠিক করে কারণ এখানে হচ্ছে অ্যাকশন তো সশস্ত্র অহিংস মানে অহিংস ঠিক করছে এবং এই কারণেই আক্রমণের মুখে পড়েছে আমার প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সেটাকে একটা ইন্টারপ্রিটেশন বলুন আপনি একটা যেভাবেই বলুন সেটাকে 1997 সালে আবার করার প্রয়োজনীয়তা কেন হোয়াট ইজ দ্য রিলেভেন্স I guess Kumar could probably answer the question why he made it in 90s. But I think for me that is not an important. I mean that is not such an important question. I think for me answer the question. But I think Mr. was telling earlier that this movie is also commenting on the rise of Hindi folk in the 1990s. I think there is the critique of the Boer's critique of violent nationalism historically, because it is just not in Bengal that you have such kind of violent nationalism happening in the 1930s. The rise of Hindu Mahasabha is also violent nationalism, except in Maharashtra. So my understanding is, I don't know, probably Kumar will be the right person to answer, but what you see when a film like this is made in 1990s, I will also interpret it as Kumar's critique of the rise of violent Hindu nationalism. And there is a very interesting relationship because we see that the 1930s you see the rise, basically late 1920s, early 30s you see the rise of violent nationalism both from in Bengal, which is obviously not Hindutva, but it has left-based nationalistic combination. You see violent nationalism in Maharashtra, in the rise of Hindu Mahasabha. You also see something like Shahid Bhagat Singh in the 1920s. That's another kind of violent nationalism. So there is why, one of the reasons is that by the 1920s and early that
late 20s, early 30s, there is also a disenchantment and family non-violence. So you see these pockets of violent nationalism emerging throughout. But you also see that in Kerala also, for instance. You see Adults. So you do see in the late 20s a certain rise of violence as a means of resisting the British, emerging because of a certain disenchantment with the failure of Gandhian movement of the 1920s. And I think in the 1990s, when Kumar is making the film, he is aware of not just this, but also the rise of violent Hinduism nationalism, which is emerging. So I think one is to take that into account. This is again an interpretative film. এখানে একটু অ্যাড করবো কুমারের আগে অন্তত একটা নিজের ছবিতে স্টেটের ভায়োলেন্স এবং ভায়োলেন্ট ক্যাপিটাল পলিটিক্স বা পলিটিক্যাল মিলিটেন্সি দুটো একটু প্রবলভাবে আছে তরণ 84-এর ছবি খুব স্পষ্টভাবে ইমার্জেন্সি নিয়ে সেখানে কথা আছে। একটা অংশ রয়েছে যেখানে অমর পালেকার যে চরিত্রটিতে অভিনয় করেন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার বক্তৃতা একেবারেই ইন্দিরা গান্ধীর 20 পয়েন্ট প্রোগ্রামের সঙ্গে মিলে যায় এবং সেখানে এই বোম্বে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট তার অংশ মিলিটেন্ট হয়ে ওঠা এবং উল্টো দিকে স্টেটের ভায়োলেন্স সবই আছে ছবিতে। আর আশিস এর আগে যখন কুমার সম্পর্কে টক দিলেন এবং এখন হিন্দুত্ব প্রসঙ্গটা এনেছেন, আমার একটা ইন্টারভিউয়ের কথা খুব মনে করে কুমারের, যেটা আমি প্রায় বলি বা লেখার সময় ব্যবহার করি। NFAI-তে কুমারের একটা দীর্ঘ ইন্টারভিউ আমি খুঁজে পেয়েছিলাম, টাইমস অফ ইন্ডিয়া বেরিয়েছিল, খালিদ মোহাম্মদের নেহা, টাইমস অফ ইন্ডিয়ার যিনি, যেখানে কুমার এই যে ইন্ডিয়ান স্টেট সাংস্কৃতিক ক্ষেত্রে বা ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে আর ইনভেস্ট করছে না এবং তার ফলে তার যে পরবর্তী প্রজন্মের ছাত্ররা, কুমারের ছাত্ররা ছবি করার টাকা পাচ্ছেন। কমল সরকার এবং আরও অনেকের কথা কুমার সেই ইন্টারভিউতে বলেছেন, একটা ওল্ডার ফর্ম অফ ইন্ডিয়ান স্টেট এবং তার সাংস্কৃতিক বিনিয়োগটা চলে যাচ্ছে, এই নিয়ে একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছিল। যে তারিখে টাইমস অফ ইন্ডিয়া এটা প্রকাশিত হয়েছিল সেই তারিখটা হচ্ছে 6ই ডিসেম্বর 1992। আমি সবসময় মনে করি ইটস ইনসিডেন্টাল বাট পারহ্যাপস নট কোইন্সিডেন্টাল। মানে রবীন্দ্রনাথ উপন্যাস কেন্দ্রিক যে সিনেমা, সেখানে জীবনানন্দের রেফারেন্স কেন হয়েছে বা কি পরিপ্রেক্ষিতে ব্যবহার করেছিলেন, তার কি ভাবনা ছিল, যদি এ ব্যাপারে জীবনানন্দের উপন্যাসের রেফারেন্স কিন্তু আছে এলার সঙ্গে এটা আমার এটা কি ব্যাপার, এটা ব্যাপারে যে বিলেতি কিছু বলতে পারেন? অ্যাকচুয়ালি শিবাজি সবচেয়ে ভালো কিন্তু বলতে পারি শিবাজির শুধু লেখাও এটার উপর লিখেছিল, যেমন শঙ্কর ঘোষ রবীন্দ্রনাথের কবিতা কীভাবে
respond as an individual. Not in terms of wins and fancies, but in terms of actually ওই জিনিসটা ওইখানে আমাদের কি বলছে বা বলছে না কেন বলছে so it leads you to greater exploration. So it's really working with poetry just as working with gesture, figurative, that's why nobody needs her. She's a trained dancer, only poetry, she's not an actress. But in a way, again, this is very Bessonian. He wanted someone যার মুখের ওপর দিয়ে অনেক কিছু রিফ্লেক্টেড হবে সেটা almost like a screen, like an icon. গ্রামের আলোর হ্যাঁ, গ্রামের আলোর exactly. জীবনানন্দ প্যাসেজ নিয়ে আরেকটা কথা বলা যায় যেটা উত্তরপাড়া সিনেমাচারের খুলে থেকে একেবারে প্রচ্ছন্ন কুমারের যে মন্তব্যটা আমরা অনুবাদ করে ছাপিয়েছে কুমার বলেছিলেন ইট ইজ ক্রনোলজি নট ন্যারেটিভ দ্যাট উই হ্যাভ টু অ্যাপ্লাই। এখানে রবীন্দ্রনাথের লেখায় জীবনানন্দ ঢুকে পড়ছেন এই ক্রনোলজি কিন্তু উনি মানছেন এবং খুব ডেলিভারিতে সেটা অ্যানাক্রনিস্টিক যেহেতু এটা আলাদা উপন্যাসটা আক্ষরিক অনুবাদ করে ঠিক এটা একটা ইমেজারির দিক থেকে কিছু কিছু মনে হয় না কোনো জায়গায় যে মোনালিসা যে ইমেজারি আছে ছাদের আলসেতে বসে হাতটা রেখে সামনে এরকম ভাবে যে হাতটা রয়েছে মোনালিসার ছবিটা সেটা হলো ওভার শেপের যে মুখ এবং তার দুটো এরকম ভাবে আনা করেছে এবং Actually, it's very interesting to say that because আমার মোনালিসা মনে হচ্ছে ছবিটা because he deliberately opted on each জায়গায় different iconic women, real and imaginary. রবীন্দ্রনাথের ওভার শেপের মুখ মনে পড়ে, পিপন্টেনেরও মনে পড়ে এবং মনে পড়ে আপনার মোনালিসার কথা জলের যে ছায়া মনের কথা হ্যাঁ মনের কথা জলের যে ছায়া একজন চিত্রশিল্পীর কথা নিজে শুরুতেই বলেছেন যে তোমার এখানে আছে শুধুমাত্র তোমরা ধরে মুন্সিটা ওই দেয়াল দেয়াল এবং অবশ্যই আকবর বলছি অপূর্ণা ফ্রাঙ্কের সঙ্গে ইন্টারভিউটাতেও বলেছে। আমার তোমার জন্য মনে হয়েছে যে বলছেন যে কমেন্টারি কমেন্টারি যখন চালু হয় আমরা কমেন্টারি কীভাবে দেখবো আমার কাছে মনে হলো ট্রিবিউট টু সাম অফ বেঙ্গল নদী নদীতে বেশি যাওয়ার সময় ঘাট তার পেছনে মন্দির হয়তো দ্বাদশ মন্দির নানা নিয়ে আসছে সিলিং শ্যামলপাড়া সিলিং বা সেখানে অযোধ্যার সিলিংয়ের মতো বিভিন্ন আলোচনা বিভিন্ন সেখানে রবীন্দ্রনাথের ছবি আজকে আমি বলেছিল সেখানটা ভারী গাছ ভেঙে গেছে আমার মনে করছিল জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথের আঁকা যে কেটে যাওয়া বট গাছ গাছ সেই ছবি আর বোঝেন দুর্গের কথা কাটাকুটি যে করা হয়েছে সেই কাটাকুটির মধ্যে যে আলোচনা বা সেই ইমেজ বারবার আসছে রং এবং রবীন্দ্রনাথের সেই দিকে ছবিতে এগুলোর ব্যবহার পরবর্তী সূর্যের আলো ব্যবহার করেছে নেপাল সেটের কথা বলিউডের কথা এগুলো সব এসছে সলমানছি এগুলোর মধ্যে দিয়ে আমরা কমেন্টারিটা 4 অধ্যায়কে কীভাবে দেখি 4 অধ্যায় যদি পড়ি টেক্সট পড়ি আমি নিচ্ছি যে এটা টেক্সটের ইন্টারপ্রিটেশন নয় এটা টেক্সটের প্রিন্সিপাল প্রেজেন্টেশন নয় বহু একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই পাত্রপাত্রের যারা অভিনয় করবেন কিনা তাতেও কোনো অসুবিধা নেই কনভেনশনাল অভিনয় তারা করবেন না তাতেও কোনো অসুবিধা নেই অল দিস ইমেজেস এগুলো থ্রু দিয়ে আমরা কীভাবে দেখবো যে এগুলো 4 অধ্যায় পড়েছি 4 অধ্যায় শুনেছি এবং সেই সময়টার প্রেক্ষিতে 4 অধ্যায় নিয়ে বা আজকের প্রেক্ষিতেও এমনকি অন্ধ মাস্টারমশাই মেধাবী ছাত্রদেরকে একবারে পথ দেখাচ্ছেন বা দেখাচ্ছেন না আমরা পথে নিয়ে যাচ্ছেন সেটা অন্য কথা সে নকশা ব্যবহার করেছিলেন এই সবটা মিলিয়ে যা এই ইমেজগুলোর মধ্যে দিয়ে আমরা কীভাবে দেখবো যেটা একটা ইন্টারপ্রিটেশন কমেন্টারি বা চাওয়া এটা একটু সহজ রাস্তা মানে আমরা যদি সমৃদ্ধ পৃথিবীতে সেখানে কোনো ডিটেল নেই সেখানে এরা ঠিক কী করে তারা একটা ডিটা পাওয়া থাকে কোথায় কিছু নেই এবং তারা যে সংজ্ঞাগুলো করে তারা করে ওইভাবে মানুষ কথা বলে সত্যি কথা বলতে এই কোনো মানুষ কথা বলে
চালাবে না, ওটা কমে চলবে। তবে আবার প্রজন্মের এই ব্যালেন্সটা সেখানে চলছে। এটা আমার মনে হয়েছে কি সবচেয়ে দেশের মধ্যে দিয়ে অসম্ভবভাবে এত আলোচনা পরিবেশ পর্যটনা ভাষা বিভিন্ন সময় ভাষা এবং জেলখানা জানলার উপরে সরকার থানা দেওয়া জানলার উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা বাসন আমরা শোনা হয়েছে বিভিন্ন সিরিজ সেই সব বিষয়ে আমরা বিভিন্ন দেখবো তাদের কমিউনিটি আমরা যারা জানাতে করেছি বা বিভিন্ন জানাতে শুনেছি আমাদের কাছে সেই চালানটা থাকছে। আমি চালাতে না পড়তাম না শুনতাম, এটা তো উপায় নেই, মানে এটা পড়লে আর শুনতে পরে একটা মাথায় ঢুকে যায় না মানে অবশ্যই সেটা ঠিক আছে, কিন্তু এটা কমেন্টারিটা চালানো দেয় আমি কীভাবে সেটা দেখতে হবে কিন্তু সম্ভব। এই যে আপনি বারবার বলেন কিভাবে দেখবো, আপনি যেভাবে দেখেছেন ওইভাবেই দেখবেন। এখানে এটাই একটা ইম্পর্টেন্ট, আপনাকে এটা ভাবতে হবে যখন তোমার সামনে কোনো ফিল্মে কোনো একটা টেক্সট চুজ করছে, it is not merely to make a literary text under a cinematic text. That's not happening. That happens with many filmmakers. They don't think exactly this. This is something that Ray has spoken about. That he was very moved by Ray's stories, and like Ray, for instance, the majority of his films have been adapted. So there is a process, right? That when you read something, my fundamental inspiration is from a literary text. Let's say I read 100 books, I like 2 books, I really like it, I want to make it into a film. Now it's actually very Hollywood. It starts with Griffith. When you see the first film, the first fiction film, we should that is also based on Griffith. You know? Bhagavad Gita is based on so what Kumar is doing, and this is again Kumar and Mani anyway. Another great example, for instance, of commentary is Nifty Kapoor. Last film, second last film, Tika Shekhi. That is also not. If you read Malvarman's novel, and if you read what Kapoor is trying to do, something radically different, very different. Again, I think of that as a commentary, not just a adaptation. Where, for instance, in the case of Tika Shekhi, very clearly he is looking at that text also in the framework of the word of incarnation, which is manifestation. So when we talk about, when I talk about commentary, I'm trying to kind of, আপনি যে বারবার বলেছিলেন কি করে দেখব, আপনাকে একটা হিস্টোরিক্যাল পলিটিক্যাল কনটেক্সটে ওটাকে ঢোকাতে হবে, আর ওখান থেকে একটা ইন্টারপ্রিটেটিভ ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করতে হবে। যখন কুমার করছে, when he is trying to make a film like this, he's very effective. You have to understand one very important thing that he is a avant-garde making a film on a very complex Bangla novel into Hindi. So there's already a complex interplay, which is what we spoke about. The language game is already a political theoretical game. It is not just flatly an adaptation, right? And again, the choices of words. Udayan Bajpai is a poet. So here is Udayan Bajpai, a Hindi poet, late 20th century, translating, not really translating, Bhavanubad করছে, এটা অনুবাদও ভালো করে হচ্ছে, Bhavanubad of a Bangla, iconic Bangla novel, dialogues from iconic Bangla novel, Hindi. এটা অটোমেটিক্যালি একটা কমেন্টারি ফ্রেম, একটা কমেন্ট্রি হচ্ছে, শব্দ চয়নটাই একটা কমেন্ট্রি হয়ে যাচ্ছে। তো আপনি যে বারবার ইলিস্ট্রেশন কি করে দেখবেন, এই ছোট্ট ছোট্ট জায়গা আপনাকে ধরতে হবে কি এটা একজনের ফিল্ম মেকারের একটা বইয়ের কমেন্ট্রি হচ্ছে, where he's subtly shifting. See, an adaptation is always faithful to the novel or to the literary work. What happens in a commentary, that there is a subtle shift, or at times a very big shift. In that shift,
you have to see something that the filmmaker is doing. আমার মনে হয় এই কমেন্ট্রি অ্যাডাপ্টেশন এই কথাগুলোকেও অফ করে দিয়ে দিতে হবে। এটা আমি দিস ইজ আপ টু ইউ একটা প্রশ্ন আমি করতে চাইছি। তো আমি ওই জুহু ছবিটা বোঝার চেষ্টা করছি আর যে ছবিটা যে পরবর্তী যে ছবিটা নিয়ে আর কি মায়াধর্মের থেকে যে ছবিটা আনা আছে সেটা হচ্ছে আগে আঁকা ওরা আর্লি ফিফটিতে আঁকা ছবি যেটা মায়াধর্মের লাস্ট ফিল্মের যে ছবিটা নিয়ে আসছে না আমি এটা বলছি না জুহু যেটা এই লাস্ট থেকে এরা যে হয়ে আছে Akbar Palansi is he starts his vision ভিশন তো 1672 কিন্তু মায়াদর্পণের শেষের ছবিটা যে ছবিটা রেফারেন্স করেছে ওই ছবিটা দেখেছিল 53-54 এইটা যে এরা পড়ে আছে এই যে ছবিটা জুহু ওটা আমি দেখেছি কালকে আমরা আড্ডা হচ্ছিলাম সন্ধ্যেবেলা এখানে কথা বলা ছবিটা কোথাও পেলাম না কিন্তু ওই ছবিটা এই ছবিটা মায়াদর্পণে এসেছে এই ছবি প্রসঙ্গ থেকেই দ্বিতীয় প্রশ্নটা আটকে আমরা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে মনিকম এবং কুমার শাহী পার্সপেক্টিভ পেন্টিংয়ে কে একদম তুলনা করে প্রথম থেকে অ্যাংশন পয়েন্ট একদম আমি এটা এই সিনেমার সম্ভবত 8 বছর করে দেখলাম কারণ আজকে ট্রাই করবো আমি সম্ভবত এই দুজন মিলিয়ে কারোর কাছে প্রথম কোনো রেনেসাঁ পেন্টিং দেখলাম রেনেসাঁ পেন্টিং এবং সেটা খুব ইন্টারেস্টিং জায়গা যখন ওই ছবিটা আছে রুবেনের ছবিটার নাম হচ্ছে মনে থাকে না আমার রেপ অফ দ্য ডটার্স ওই ছবিটা যখন আছে সামনে ঠিক তখন কেউ গীতার মহাপুরুষ রাজানোর কথা বলছে ঠিক এবং তার এক্সাক্ট পরের সপ্তাহ হচ্ছে বন্দুক নিয়ে এরা যাচ্ছে আর পেছন থেকে এটাকে ধরছে ধরার মুখটি হচ্ছে একদম সেরকম যেটা রুবেন ছবিটাতে আছে এইটা কিন্তু আমরা আজকে প্রথম ভাবে খেয়াল করলো যে একটা রুবেনের মধ্যে এত জিনিস পেন্টিং এর একটা বলা যায় টাইকন এবং যার বিরুদ্ধে এত তথ্য প্রথম থেকে সবাই পাই তার ছবিটা দিয়ে তুমি করে আনলেন নয় সে ক্যারি করতে পরে ছোট্ট এবং সেখানে শেষ নয় এই যখন এটাকে করলো তারপরে সবটা হচ্ছে একটা পথিক জানলা সেখানে বেলজিয়াম ভাষা হয় সেটা হতে পারে আর হতে পারে চার্চ অথবা আমার মনে হচ্ছে এই তো একটা সব দেখলাম তো ওরা ওইখানে কতটা ঘুরছিলেন এবং কথাগুলো হচ্ছিল এবং সবটা শেষ হলো হচ্ছে গীতাস করতে যে গীতাস করতে গিয়ে এই গীতাস করতে আপনি যা কথা বললেন আর কি আগে শিবাজীবাবু দুর্ধর্ষণী কাজ উনি তো প্রায় এটার সঙ্গে যে রেটবুককে একদিন রেটবুক নিয়ে যেভাবে কার্টুন্স হয়েছে একটা শিখতে যাচ্ছি আমি যেটা বলছি যে এই গীতা সরাসরি উচ্চারণ হয়েছে সিনেমাটা একটা গীতার রেকর্ড করা হয়েছে যখন সেটা করা হচ্ছে তখন রুবেনের ছবি দেবো রুবেনের আঁকা ছবিটা দেবো এই ছবিটার নাম হচ্ছে রেপ অফ দ্য ডটার্স রুবেন বলে হচ্ছে মাইথোলজি গল্পটা আছে তার পরের শটটা হচ্ছে এরা বন্ধু যাচ্ছে পেছন থেকে দুজন ধরছে এক্স্যাক্টলি ইন দ্যাট ওয়ে তারপর পেছন থেকে যাবে ধরা এখানেও শেষ তারপরে শটটা হচ্ছে পথিক চালনা যেখানে বেলজিয়াম গাছ দেওয়া আছে আমার দেখে প্রথম যেটা মনে হলো যে ব্রিটিশ সঙ্গে কোনো একটা সম্পর্ক মানে প্রভাব আছে আর কি এটা হচ্ছে এটার মধ্যে অ্যাকিউরেসের কোনো গল্প আছে কিনা টমাস অ্যাকিউরেস কারণ টমাস অ্যাকিউরেসের বড় প্রশ্ন উদ্দেশ্য এবং সেই নিয়ে লেখা কোথায় আছে তোমার আছে না কোনো অ্যাকিউরেসকে নিয়ে টমাস না উইটনেস দ্যাট নিয়ে যেটা আছে তো সেখানে ছিল অগাস্টিনের যে ডুয়ালিটি আপনি বলছেন কবিতা অগাস্টিনের যে কবিতা যে এম্পিরিক্যাল কিন্তু জানতে পারবেন না এবং এম্পিরিক্যাল বাইরে কিছু দিয়ে করতে হবে এই যে সে বলছে কিন্তু দেখা যাচ্ছে এমন একটা পেন্টিং এটা এম্পিরিক্যাল কিন্তু একটা হাই স্পট চাই এটা আমি ওকে থেকে অবাক ব্যাপার আর দুটো যদি কারণে জানা থাকে আমি ছবিটা নামও বলে জু ছবিটা
বহু কিছু হয়নি। এই চয়েসটা কেন হচ্ছে বলা মুশকিল। And come back to the question of location later, for example. Now, AJ, this is a very perceptive view, and I think it will be very tricky for anyone to answer this. This is an answer that only Kumar could have given. But what you do is a very interesting interpretative reading of it. When you're making this kind of connection, this is commentary. Is what I would say. Because it originates with this idea of আমি এই জন্য স্পেসিফিক্যালি আমার লাগে যে ওনারা এত বিরোধী ছিলেন এই ধরনের ব্যক্তি খুব বলতে পারি বিরোধী ঠিক না। আমি উদাহরণ দেবো বেশ কিছু যেটা বলেছি বেশ কিছু উদাহরণ ওনার লেখায় একদিকে বলছে সেখানে জাংশন বা ছিন্ন ভিন্ন এই কথাগুলো কিন্তু ইউজ করেন। ওনার নিজের যে ডায়ালেক্ট নিজের যে ভাষায় লেখেন সেটা খুব অদ্ভুত, কিন্তু সেখানেও একই বাংলায় বসেছিল ও হন্তকা যা সত্য, এই যা সত্য কথাটা বা ছিন্ন ভিন্ন এই কথাটা হিন্দির মাঝখানে কিন্তু আসে না, যদি না সচেতনভাবে আনা। এটা ওনার লেখাতেও কিন্তু আমরা এই না যে পড়েছিল কিন্তু বাংলা সচেতনভাবে এসছে আমি নিশ্চিত আমাদের সবার আরো অনেক আলোচনা আছে Thank you so much. Thank you. আমাদের অতিথি, আমাদের সঞ্চালক, রিমলিতি, আশিতা এবং আমাদের যারা দর্শক, লেখায় জীবনানন্দ ঢুকে পড়ছেন সেই ক্রনোলজি কিন্তু উনি মানছেন না, এবং খুব ডেলিভারেটলি সেটা অ্যানাক্রনিস্টিক, যেহেতু এটা আদতে উপন্যাসটার আক্ষরিক অনুবাদ কোনো অর্থেই নয়। এটা একটা পয়েন্ট হতে পারে। ওর প্রশ্ন রয়েছে Actually, it's very interesting you say that because he deliberately wanted on each জায়গায় to allude to different iconic women, real and imagined. রবীন্দ্রনাথের মহোৎসবের মনে পড়ে, বিপন্ডেরও মনে পড়ে, এবং মনে পড়ে আপনার মনালিসার কথা, জলের যে ছায়া মনের কথা, হ্যাঁ মনের কথাও মনে পড়ে, জলের যে ছায়া। একজন চিত্রশিল্পীর কথা রিমলিনি শুরুতেই বলেছেন যার প্রভাব এখানে আছে, সোমনাথ হোরের উন্স, হ্যাঁ, এবং অবশ্যই আকবর পদমসি, এই দুজনের কথা। অপর্ণা ফ্রাঙ্কের সঙ্গে ইন্টারভিউটাতেও বলেছেন। আমার কথা যেটা মনে হয়েছে যে আপনারা যেটা বলছেন যে কমেন্টারি আপনি আগে আপনি বলুন। কমেন্টারি অন চারুকলায় আপনার কমেন্টারিটা কিভাবে দেখবো? এটা মনে হলো একটা ট্রিবিউট টু সাম বেঙ্গল নদী রঙ্গ, নদীতে ভেসে যাওয়ার সময় ঘাট, তার পেছনে মন্দির, হয়তো দ্বাদশ মন্দির, নানান ইমেজ আছে, সিলিং, শ্যামলা সিলিং, পরিবর্গা, সেখানে অজন্তার সিলিং, বিভিন্ন আলোচনা, বিভিন্ন সেখানে রবীন্দ্রনাথের ছবি,
এটা আমার মনে হয়েছে এই সবচেয়ে দেশের মধ্যে দিয়ে অসম্ভবভাবে এত আলোচনা করে নিয়েছি রবীন্দ্রনাথ ভাষা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাষা এবং জেলখানা জানলাটার উপরে সাদা ভাঙাচোরা দেওয়া জানলাটার উপরে বিভিন্ন জায়গায় করে থাকা ভাঙা বাসন সোনাদারের কথা বলেন সোনাদারের যে বিভিন্ন সিরিজ প্রায় শেষ হতে সময় আমরা কীভাবে দেখবো এই কমেন্টারি আমরা যারা চারাদায় করেছি বা বিভিন্ন চারাদাকে শুনেছি আমাদের কাছে কি সে চারাদায়টা থাকছে আমি চারাদায় না পড়তাম না শুনতাম এটা তো উপায় নেই মানে এটা পড়লে আর শুনতে পারে একটা মাথায় ঢুকে যায় না মানে প্রশ্নটা কি? প্রশ্নটা হ্যাঁ অবশ্যই সেটা ঠিক আছে কিন্তু এটা কমেন্টারিটা চারাদায় এই যে আপনি বারবার বলেন কিভাবে দেখব, আপনি যেভাবে দেখেছেন ওইভাবেই দেখবেন। এখানে এটাই একটা ইম্পর্টেন্ট দিক। আপনাকে এটা ভাবতে হবে যখন কুমার শাহানির মতন ফিল্ম মেকার যখন একটা টেক্সটকে চুজ করছে, ইট ইজ নট মেয়ারলি টু make a literally text into a cinematic text. That's not happening. That happens with many filmmakers. They want to take a actor. They are. This is something that Ray has spoken about. That he was very moved by these stories. And like Ray, for instance, a majority of his films have been adapted. So there is a process, right? That I'm going to read something. My fundamental inspiration is from a literary text. Let's say I read 100 books, I like 2 books, I really like it, and I'm going to make it into a film. Now it's actually very Hollywood. It starts with Griffith. When you see the first film, War of Nations, ki naam prothom Griffith hai? First film of Griffith. Bhule jacchi. The first fiction film je hoche 1913 to banano hoyeche, that is also based on a no Griffith. কি নাম? না ওইটা গ্রিফিথ নয়, Birth of a Nation. So Birth of a Nation is based on a novel. So what Kumar is doing, and this is again Kumar and Mani, and even another great example, for instance, of a commentary is Ritwik Ghatak's last film, second last film, Titas Ekti Nodir Naam. That is also not if you read Molla Bormon's novel, and if you read what Ghatak is trying to do, is something radically different, very different. Again, I think of that as a commentary, not just mere adaptation, where, for instance, in the case of Titas Ekti Nodir Naam, very clearly he is looking at that text also in the framework of the birth of a new nation, which is Bangladesh. So when I'm talking about commentary, I'm trying to kind of, আপনি যে বারবার জিজ্ঞেস করেন আমি কী করে দেখব, আপনাকে একটা হিস্টোরিক্যাল পলিটিক্যাল কনটেক্সটে বইটাকে ঢোকাতে হবে, আর ওখান থেকে একটা ইন্টারপ্রিটেটিভ ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করতে হবে। যখন কুমার করছে, when he is trying to make a film like this, he's very aware. You have to understand one very important thing that Rimlidhi said. He is a Abangali making a film on a very complex Bangla novel into a Hindi. So there's already a complex interplay, which is what we spoke about. The language game is already a political theoretical game. It is not just flatly an adaptation, right? And again, the choices of words. Udayan Vajpayee is a poet. So here is Udayan Vajpayee, a Hindi poet, late 20th century, translating, not really bhabo anubad korche, eta anubado bhalo kore hoche, eta bhabo anubad of a Bangla, iconic Bangla novel, dialogues from iconic Bangla novel into Hindi. এটা অটোমেটিক্যালি একটা কমেন্টেরিয়াল ফ্রেম, একটা কমেন্ট্রি হচ্ছে, শব্দ চয়নটাই একটা কমেন্ট্রি হয়ে যাচ্ছে। তো আপনি যে বারবার জিজ্ঞেস করছেন কী করে দেখবে, এই ছোট্ট ছোট্ট জায়গা আপনাকে ধরতে হবে কি এটা একজনের ফিল্ম মেকারের একটা বইয়ের কমেন্ট্রি হচ্ছে, where he is subtly shifting. See, an adaptation is always faithful to the novel or to the literary work. What happens in a commentary, that there is a subtle shift, or at times a very big shift. In that shift, you have to see something that the filmmaker is trying to do. আমার মনে হয় এই কমেন্ট্রি অ্যাডাপ্টেশন এই কথাগুলোকেও
এটা আমি দিস ইজ আপ টু ইউ আপ তো আমি ওই জুহু ছবিটা খোঁজার চেষ্টা করেছিলাম। যে ছবিটা, যে পদ্ধতি, যে ছবিটা নিয়ে আর কি মায়াদর্পণের যে ছবিটা আমার আছে, সেটা পদ্ধতি অনেক আগে আমার ওটা 50s আর্লি 50s এর কাছে কোন ছবি যেটা মায়াদর্পণের জুহু যে ছবিটা না আর্লি 50s না 60s এর ছবি। আমি এটা বলছি না, জুহু যেটা এই কার্টুনে এটা যে পড়ে আছে। Shukun, Akbar Padamsee is, he starts his vision, what's it called? ভিশন তো 1672 হ্যাঁ 1672 কিন্তু মায়াদর্পণের শেষের ছবিটা, যে ছবিটা রেফারেন্স এনেছে, ওই ছবিটা হ্যাঁ। লিখেছিল 53-54 that you're right. এইটা যে এরা পড়ে আছে, এর যে ছবিটা জুহু, ছবিটার নাম জুহু, ওটা আমি একটা দেখেছি কালকে আমরা আপনারা ছিলাম সন্ধ্যেবেলা এখানে পর্দা লাগানো ছবিটা কোথাও পেলাম না, কিন্তু ওই ছবিটা এই ছবিটা আপনারা যখন এসেছি এই ছবি প্রসঙ্গ থেকেই দ্বিতীয় শুরুটা আজকে আমার ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে মনিকল এবং কুমার শাহী পার্সপেক্টিভ পেন্টিংয়ে কি একদম পুরোনো হলো প্রথম পেন্টিং পয়েন্ট একদম। আমি এটা এই সিনেমাটা সম্ভবত 8 বছর করে দেখলাম, যখন আজকে স্ট্রাইক করলো আমি সম্ভবত এই দুজন মিলিয়ে কারোর কাছে প্রথম রেনেসা পেন্টিং দেখলাম, রেনেসা পেন্টিং, এবং সেটা খুব ইন্টারেস্টিং যায়। যখন ওই ছবিটা আছে রুবেনের, ছবিটার নাম হচ্ছে বলে থাকে না আমার রেপ অফ দ্য ডটার্স, রেপ অফ দ্য ডটার্স। ওই ছবিটা যখন আছে সামনে ঠিক তখন পিছন থেকে কেউ গীতার মহাপুরুষের কথা বলছি ঠিক, এবং তার এক্সাক্ট পরে সবটা হচ্ছে বন্দুক নিয়ে এরা যাচ্ছে আর পেছন থেকে তাকে ধরছে, ধরার ভঙ্গি হচ্ছে একদম সেরকম যেরকম রুবেনের ছবিটাতে আছে। এইটা কিন্তু আমি আজকে প্রথম মাথায় খেয়াল করলো যে একটা রুবেনের মধ্যে এত রেনেস, যাকে পেন্টিং এর তাকে বলে যায় একটা আইকন, এবং যার বিরুদ্ধে এত বক্তব্য প্রথম থেকে দুজনকারী সবাইকারী তার ছবিটাকে দুম করে আনলেন নয়, সে ক্যারি করতে পরে ছোটকে, এবং সেখানে শেষ নয়। এই যখন এলাকে করলো তার উপরে সরকার হচ্ছে একটা কথিত জানলা, সেখানে বেলজিয়াম রাস্তা, এটা হয় সেটা হতে পারে আর হতে পারে আর হচ্ছে চার্চ, অথবা হতে পারে হচ্ছে Gothic এইগুলো একটা সব দেখলাম তো ওরা এখানে কতগুলো ঘুরছিলেন, কতগুলো হচ্ছে না, এবং সবটা শেষ হলো হচ্ছে গীতাস এই গীতাসটা দিয়ে আমি যা কথা বলে রাখি কিন্তু আমি শিবাজীবাবু খুব ধৈর্য লেখা, উনি তো প্রায় এটার সঙ্গে নিয়ে যেভাবে ফাইলিং করেছে সেটাকে যাচ্ছি না। আমি যেটা বলছি যে এই এটা সরাসরি উচ্চারণ হচ্ছে এটা রেকর্ড করা হচ্ছে, যখন সেটা করা হচ্ছে তখন রুবেনের ছবি দেবো, রুবেনের আমি ছবিটা দেবো, এই ছবিটার নাম হচ্ছে রেপ অফ দ্য ডটার্স। মাইথোলজি গল্পটা আছে, তার পরের সপ্তাহ যেটা উনি জানছে এসব থেকে দুজন ধরছে এক্স্যাক্টলি ইন দ্যাট ওয়ে, ইন দ্য পিকচার এসব থেকে আমি ধরা আছে এখানেও শেষ। তারপরে সপ্তাহ হচ্ছে কথিত জানলা, যেখানে বেলজিয়াম গাছ দেওয়া আছে। আমার দেখে প্রথম যেটা মনে হলো যে বেসের সঙ্গে সম্পর্ক মানে প্রভাব আছে আর কি। এটা হচ্ছে এটার মধ্যে এবং সেই নিয়ে লেখা বলে আছে তোমার আছে না তোমার না উইটজেনস্টাইনকে নিয়ে যেখানে আছে সেখানে অগাস্টিনের যে কবিতা, অগাস্টিনের যে কবিতা যে এমপিরিক্যাল তুমি জানতে পারবে না, তোমাকে এমপিরিক্যাল বাইরে কিছু দিয়ে করতে হবে, এটা সে বলছি, কিন্তু দেখাচ্ছে একটা এমন একটা পেন্টিং এটা এমপিরিক্যাল একটা হাইস্ট পর্যায়ে এটা আমি আগে থেকে অবাকই ব্যাপার। আর যেটা হচ্ছে যদি জানা থাকে আমি ছবিটা পাবো কোথায়, জু ছবিটা, এই ছবিটা নিয়ে কাজ তিনটা করা
এখানে হ্যাঁ এটা আমি এই চয়েসটা কেন হচ্ছে বলা মুশকিল I'll come back to your question of location later this time. না এই যে this is a very perceptive viewing and I think it will be very difficult for any one of us to answer. This is an answer that only Kumar could have given. But what you do is a very interesting interpretative read of it when you're making this kind of connection. This is commentary is what I would say. আমি এই জন্য স্পেসিফিক্যালি আমার লাগে ওনারা এত বিরোধী ছিলেন এই ধরনের পেন্টিং পুরো হ্যাঁ হতে পারে বিরোধী তো ছিলেন বীণা দাস আমি উদাহরণ দেবো কিছুটা করেছি বেশ কিছু উদাহরণ উদাহরণ বাক্যে ধরে কিছু কথা করেছে কোনো অগ্রবীর কথার অনুভূত করেছে ওনার লেখায় একটি হিন্দিতে বলছে সেখানে যাচ্ছ বা ছিন্নভিন্ন এই কথাগুলো কিন্তু ইউজ করে ওনার নিজের যে ডায়ালেক্ট নিজের যে ভাষায় লেখে সেরকম অদ্ভুত কিন্তু সেখানেও যখন একজন বাংলায় বলছে ছিল ও আমরা যাচ্ছি এই যাচ্ছ কথাটা বা ছিন্নভিন্ন এই কথাটা হিন্দির মাঝখানে কিন্তু আসেন যদি না সচেতনভাবে আনা ওনার লেখাতেও কিন্তু আমি পাইনি আমরা যে পড়েছিল কিন্তু পড়েছিল আমি নিশ্চিত আমাদের সবার আরও অনেক এটা নিয়ে আলোচনার আছে কিন্তু আপাতত এখানে শেষ করতেই হবে অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ অনেক উত্তরপাড়া সিনে ক্লাবের তরফ থেকে আমাদের অতিথি আমাদের সঞ্চালক রিমলিদি আশিসদা এবং আমাদের যারা দর্শক এত রাত অবধি সবাই থাকলেন ধৈর্য ধরে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু ট্র্যাডিশন হচ্ছে সিনেমা হলে লোকে উঠে পালিয়ে যায় কিন্তু সেটার তা সত্ত্বেও যে এতজন থেকে গেলেন আড্ডা দিলেন আমাদের ক্লাবের তরফ থেকে সকলকে অজস্র ধন্যবাদ Thank you so much. আমাদের অতিথি আমাদের সঞ্চালক রিমলিদি আশিসদা এবং আমাদের যারা দর্শক